আসসালামু আলাইকুম। আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক আগেই সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। মাথাটা একটু ব্যথা করছে, তো ভাবলাম একটা কফি বানাই। তো আমার জন্য একটা কফি বানিয়ে নিয়েছি, আর কফিটা খেয়ে আমি বাকি কাজগুলা গুছিয়ে নিব। এখানে আমি নিয়েছি একটু তুলা আর নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার। এখন হ্যান্ড স্যানিটাইজার আমি এই তুলার মধ্যে স্প্রে করে নিব। আর এই তুলাটা দিয়ে আমি আজ পরিষ্কার করব ইলেকট্রিক সুইচ বোর্ড। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডটাতে কতটা ময়লা জমে আছে। আমি কিন্তু এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ইলেকট্রিক সুইচ বোর্ড খুব সহজেই পরিষ্কার করা যায়। সেদিন তো ডিটেলসে শেয়ার করেছিলাম, আজ আর ডিটেলসে শেয়ার করছি না, আজ কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুইচ বোর্ডটাতে কিন্তু অনেক ময়লা জমে আছে, আর আমি যখন এই বাসাতে এসেছিলাম প্রত্যেকটা সুইচ বোর্ডে এরকম ময়লা জমে ছিল। তো হ্যান্ড স্যানিটাইজার দিয়েই আমি সুইচ বোর্ডগুলা পরিষ্কার করে নিয়েছিলাম। শুধুমাত্র এটাই বাকি ছিল, কারণ এটার সামনে ছিল আমার 3 পার্টের এই আলমারিটা রাখা। সুইচ বোর্ডটা পিছনে পড়ে গিয়েছিল, আর আলমারিটা ভারী হয় ওটাকে সরিয়ে পরিষ্কার করব সেটা আর সম্ভব হয়নি। কিছুদিন আগে আমার এই আলমারিটা আমি একটু সরিয়ে দিয়েছি, যার কারণে সুইচ বোর্ডটা ফাঁকা হয়েছে। তো অনেক ময়লা থাকায় এটাকে পরিষ্কার করে নিয়েছি, না হলে দেখতে খারাপ লাগছিল। পরিষ্কার করার পর এটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গিয়েছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বাসায় খুব বেশি সবজি ছিল না, যার কারণে কিছু সবজি কিনতে গিয়েছিলাম। সবজি কেনার পাশাপাশি 2টা মরিচের চারাও কিনে এনেছি। চেয়েছিলাম একটু বেশি করে সবজি কিনতে, তবে সেটা আর সম্ভব হয়নি, কারণ আমি 2 থেকে 3টা সবজি কেনার পরেই ফাতেমার স্কুল থেকে ফোন আসে। ওর নাকি প্রচুর পায়ে ব্যথা করছে আর মাথা ব্যথা করছে, পায়ের ব্যথায় দাঁড়াতে পারছে না, আমি যেন ওকে স্কুলে যেয়ে নিয়ে আসি। এটা শোনার পর আমি সবজি কেনা বাদ রেখে ওকে স্কুলে আনতে যাই। স্কুলে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ওর ম্যাম আবারও ফোন করে, আর ফোন করে জানানো হয় ও এখন সুস্থতা বোধ করছে, বাসায় আসতে চায় না, তো আমি যেন ফিরে আসি। এটা শোনার পর আমি আবার বাসায় চলে আসি। তো বাজার থেকে যে মরিচের চারা 2টা এনেছিলাম, ওই মরিচের চারা 2টা আমি ছাদে লাগিয়ে দিয়েছি। ছাদে আমার খুব বেশি গাছ নাই, একটা লেবু গাছ আর একটা মেহেদি গাছ আছে, আর আজ মরিচের চারা 2টা লাগিয়ে দিয়েছি। বাকি যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা সবই আমার 4তলার ভাবি লাগিয়েছে। যেহেতু বাজার করতে গিয়েছিলাম, আবার ফাতেমার ওদিকেও একটু সময় গিয়েছে, যার কারণে হাতে সময় খুবই কম। তো ঝটপট দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। শাকটাকে আমি রাইস কুকারে সেদ্ধ বসিয়েছি। যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন লবণ আর কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখন দিয়েছি পেঁয়াজ কুচি। যখন সময় একেবারেই কম থাকে, অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, ঠিক তখনই আমি কিন্তু প্রত্যেকটা রান্না চেষ্টা করি শর্টকাট উপায়ে করার, যাতে করে অল্প সময়ের মধ্যে রান্নাগুলা কমপ্লিট করতে পারি। তো বলতে পারেন শাক ভাজিটাও আমার একটা শর্টকাট পদ্ধতি। এভাবে শাক ভাজি করলে খেতে কিন্তু খারাপ লাগে না। তো রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, আর এদিকে আমার শাকের পানিটাও শুকিয়ে গিয়েছে। মাঝখান থেকে একটু শাক সরিয়ে তার মধ্যে দিয়েছি সরিষার তেল, আর ফোড়নে দিয়েছি গোটা জিরা। শাকের পানিটা পুরোপুরি শুকানোর পর আমি রাইস কুকার থেকে পাতিলটা তুলে গ্যাসের চুলায় দিয়েছি। শাকের পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন কিন্তু রাইস কুকারটা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণেই আমি পাতিলটা তুলে চুলার মধ্যে দিয়েছি। এখন দিয়েছি আগে থেকে থেতো করে রাখা রসুন। রসুনটা হালকা একটু ভেজে নিব। তো রসুনটা হালকা একটু ভাজার পর শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।
পাশের চুলাতে রান্না বসিয়েছিলাম কচুর মুখির তরকারি। তো তরকারিটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি কিন্তু 2 রকমের মাছ দিয়েছি, কিছু তেলাপিয়া মাছ দিয়েছি আর কিছু শোল মাছ দিয়েছি। অল্প পরিমাণে 2 রকমের মাছ ছিল, তো ভাবলাম 2 রকমের মাছ দিয়েই তরকারিটা রান্না করে ফেলি। আজ দুপুরের জন্য এই 2টা তরকারি রান্না করেছি, কচুর মুখির তরকারি আর শাক ভাজি। গতদিনের রান্না করা কিছু তরকারি ফ্রিজে আছে, যার কারণে এই 2টাই রান্না করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়েছি, লম্বা একটা সময় পার করেছি। বিকেলের দিক দিয়ে এখন আমি তৈরি করছি পদ্মা বেল্ট। পদ্মা বেল্ট তৈরির জন্য এখানে আমি নিয়েছি কিছু সাদা সুতি সুতা আর বড় সাইজের একটা পুঁথি। এখানে আমি একটা কুশন নিয়েছি আর কুশনের উপরে আমি প্রথমে 2টা সুতা দিয়েছি। সুতার ঠিক মাঝ বরাবর আমি লাগিয়ে দিয়েছি হেজাব পিন। এখন যে কাজটি আমি করছি এটা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এই কাজগুলা আসলে মুখে বলার থেকে চোখে দেখলে আমার কাছে মনে হয় বেশি ভালো বোঝা যায়। তাছাড়া মুখে বলার তেমন কিছুই নাই, মুখে বলে ওইভাবে বোঝানো সম্ভব নয়। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। একটা ভিডিওতে আমার পদ্মা বেল্ট দেখে এক আপু আমাকে বলেছিলেন আমি কিভাবে পদ্মা বেল্টটা বানিয়েছি সেটা যেন একটু ভিডিওতে দেখাই। আমি জানি না আমার ওই আপু আজ আমার এই ভিডিওটি দেখবেন কিনা। আপু, আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কমেন্ট করবেন। আপনি কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি দেখেছেন। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো, তবে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর। আসলে এই ভিডিও এর আগে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আমি আমার নিজের প্রয়োজনে ম্যাক্রেমের টুকিটাকি কিছু কাজ করে থাকি, তো খুব বেশি যে ম্যাক্রেমের কাজ আমি করতে পারি সেটাও কিন্তু নয়। যেহেতু আমার প্রিয় আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তো আপুর কথা রাখতেই এই ভিডিওটা করেছি। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। আমার ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, খুব বেশি ভিউ হয় না, তবে যতগুলো ভিউ হয়, যে আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেকটা কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি আমার এই আপুরা কতটা বড় মনের অধিকারী। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে এখনো পর্যন্ত কোনো খারাপ কমেন্ট আসেনি। যতগুলা কমেন্ট আসে সব কমেন্টগুলাই খুব ভালো ভালো কমেন্ট আসে। যে কমেন্টগুলাতে অল্প ভিউ হলেও আমি কিন্তু পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। যখনই মনে করি যে আর ভিডিও দিব না, ঠিক তখনই আবার এই প্রিয় আপুগুলার কথা বা আপুগুলার কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, নিজের ভিতর থেকে শক্তি যোগায়। তো যে কোনো কাজ আমি একটু কম পারলেও যখন আমার এই প্রিয় আপুরা আমাকে রিকোয়েস্ট করে তখন কিন্তু সেই কথাটা না রেখে আমি আর পারি না। যতক্ষণ না আপুদের রিকোয়েস্ট আমি রাখতে পারি নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। আমি জানি না আপুদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, তাদের ভালোবাসার যোগ্য মর্যাদা আমি দিতে পারবো কিনা, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপুদের ভালোবাসার যোগ্য মর্যাদা দেওয়ার। আমি কখনোই চাই নাই যে আমার ভিডিওতে একটা খারাপ কমেন্ট আসুক। সব সময় চেয়েছি খুব বেশি ভিউ হওয়ার দরকার নাই, তবে যতগুলো ভিউ হবে সবাই যেন আমাকে ভালোবাসে, একটা দুইটা কমেন্ট হোক সেটা যেন ভালো কমেন্ট হয়। আলহামদুলিল্লাহ, আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আপুরা যখন আমাকে ভালোবেসে আমার কাছে কোনো কিছু আবদার করেন তখন আমার এত ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন জানতে পারি কোনো ছেলে স্টুডেন্ট সে আমার ভিডিও দেখে, আমার সাধারণ রান্নাবাড়া দেখে রান্না শিখে নিজে রান্না করে, আমার ভিডিও দেখে অনেক রান্না শিখেছে, তখন কিন্তু আমার ভীষণ রকমের ভালো লাগে। যে ভালো লাগার অনুভূতি আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখানে এসে আমার সবথেকে বড় অর্জন হচ্ছে এটা। আর ওই যে আমার আপুদের ছোট ছোট আবদার,
এরপরে যখন আমার ভিডিও দেখে আমার কোনো আপুর কাছে ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলা পড়তে যেয়ে অনেক সময় আবেগে আমার চোখ ঝাপসা হয়ে আসে। আসলে এখানে আমার হারাবার কিছু নাই। ইউটিউবে এসেছিলাম সম্পূর্ণ শখের বশে। যে কোনো মুহূর্তে আবার এটা ছেড়ে চলে যেতে পারি। তবে আমি ইউটিউব ছেড়ে চলে গেলেও আমার যে প্রিয় আপুরা আছেন তাদেরকে আমার এই জীবনে ভোলা সম্ভব নয়। তাদেরকে আমি রেখেছি আমার হৃদয়ের মণিকোঠায়। অনেকবার আমি ইউটিউব ছেড়ে চলে যেতে চেয়েছি, তবে যখনই আমার প্রিয় আপুরা জানতে পেরেছেন তখনই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছেন আমি যেন না ছাড়ি। যার কারণে আমার আর ছাড়া হয়নি। আপুদের কথা ভেবেই একটা একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি। যতদিন আমার প্রিয় আপুগুলা আমার পাশে আছে ততদিন আমি আছি। আপুগুলা যখন আমাকে ছেড়ে চলে যাবে তখন আমিও এখান থেকে চির বিদায় নিব। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি। আমি জানি না আপনারা এতক্ষণে আমার সঙ্গে আছেন কিনা, আমার এই বকবকানি শুনছেন কিনা। যদি থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ছোট্ট একটি কারণেও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার পরিবারের নতুন সদস্য, এখন কিন্তু আমার পরিবারে প্রতিদিনই কোনো না কোনো নতুন সদস্য যুক্ত হচ্ছেন। তো যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে আপনার মতো আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমার এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই তা দেখে নিতে পারবেন। যারা কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। প্রথম দিকে যারা ম্যাক্রামের এই কাজটি দেখবেন তাদের কাছে অনেক জটিল মনে হতে পারে, তবে এটা কিন্তু তেমন জটিল কিছুই নয়। খুব সহজ একটা কাজ। কাজটাকে যদি ভালোভাবে বোঝা যায় তাহলে এটা করা খুবই সহজ। প্রথম দিকে এটা করতে অনেক সময় লাগলেও পরবর্তীতে যখন হাতটা চালু হয়ে যায় তখন কিন্তু করতে খুব বেশি একটা সময় লাগে না। ম্যাক্রামের প্রত্যেকটা কাজই আমার অনেক পছন্দ, তবে আমাদের যশোরে এই সুতাগুলা খুব বেশি একটা পাওয়া যায় না। এই সুতাগুলা কেজি হিসেবে বিক্রি হয় 200 টাকা কেজি। অনেক আগে আমি একটা দোকানে 1.5 কেজি সুতা পেয়েছিলাম, তো সেখান থেকে 1.5 কেজি সুতাই নিয়ে এসেছিলাম। যশোরে যতগুলা সুতার দোকান আছে প্রত্যেকটা দোকান খোঁজার পর আমি একটা দোকানে পেয়েছিলাম। ওই সুতাগুলা কাজ করার পর যখন শেষ হয়ে আসছিল ঠিক তখনই আমি আবারও এই সুতাগুলা খুঁজতে শুরু করি। যখনই বাজারে যেতাম সুতার দোকানে একটু খোঁজ নিতাম এই সুতাগুলা পাওয়া যায় কিনা। তবে অনেক খোঁজাখুঁজির পর কিছুদিন আগে আমি আবার 1 কেজি 800 গ্রাম মতো সুতা পেয়েছি। তো সেই সুতাগুলাই কিনে এনেছিলাম। আর এই সুতা যেহেতু পাওয়া যায় না, যার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছুই করতে পারি না। আমি যখন অবসর থাকি তখন কিন্তু এই কাজগুলা করে থাকি, আর এই ধরনের কাজ করতে আমার বেশ ভালো লাগে। ম্যাক্রামের তৈরি প্রত্যেকটা জিনিসই দেখতে যেমন সুন্দর, এগুলা কিনতে গেলেও কিন্তু অনেকটা টাকা গুনতে হয়। আর এটা যখন বাসায় বানানো হয় তখন খরচটা একেবারেই কম পড়ে। এখানে আমি পদ্মা বেলটা বানিয়ে নিয়েছি। এর আগে যে পদ্মা বেলটা আমার ছিল সেখানে 3টা ফুল ছিল আর এখানে দিয়েছি 2টা ফুল। এখন আমি পুঁথিটা লাগিয়ে নিব। তো পুঁথিটা কিভাবে লাগাচ্ছি সেটাও আমি চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। প্রত্যেকটা স্টেপ আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে নিশ্চয় বুঝতে পারবেন। যেহেতু এই পদ্মা বেলটা আমার প্রয়োজন নয়, এটাকে আমি আবার খুলে ফেলবো, যার কারণে আমি 2টা ফুল দিয়েছি। তবে চাইলে আপনারা 3টা ফুল দিতে পারেন। এখানে আমি যেভাবে দিয়েছি ঠিক একই নিয়মে 3টা ফুল দেওয়ার পর পুঁথিটা লাগিয়ে নিলেই হবে। পুঁথি লাগানোর পর বাকি কাজটা করে নিতে হবে।
পর্দা বেলটা সম্পূর্ণ তৈরি হবার পর এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এটা যখন পর্দায় দেওয়া হয় তখন দেখতে আরো ভালো লাগে। তো এরই মাঝে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।